আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সারওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। আজকে আমার পাঠদানের বিষয়টি হচ্ছে বাজারজাতকরণ নীতি ও প্রয়োগ, অর্থাৎ মার্কেটিং নীতি ও প্রয়োগ, ডিএম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সেটি হচ্ছে শ্রম বিভাগ কি, এর গুরুত্ব, সুবিধা অসুবিধা, হচ্ছে মূলধন কি, মূলধনের অর্থনৈতিক গুরুত্ব, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের দৈনন্দিন জীবনে মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা বাজারজাতকরণ। মূলত পণ্য বিপণন বা সেবা বিপণনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো খুবই জরুরি, সেগুলি সম্পর্কে আমাদের জানা দরকার। পণ্য বিপণনের ক্ষেত্রে, পণ্যের উৎপাদনের ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদেরকে খুবই সহযোগিতা করে থাকে। এর মধ্যে হচ্ছে যেমন উৎপাদন ছাড়া আমরা আসলে কোনো কিছু চিন্তাই করতে পারি না। সুতরাং উৎপাদনটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে এমন উৎপাদন যে উৎপাদনে অর্থনৈতিক গুরুত্ব আছে, অর্থাৎ উৎপাদিত পণ্য যেন অবশ্যই বিক্রেতার জন্য লাভজনক হয়। আমরা সেই উৎপাদনকেই আসলে মূলত উৎপাদন হিসেবে গণ্য করব বা প্রকৃত উৎপাদন বলব। আর কিছু উৎপাদন আছে যেগুলি আসলে, যে উৎপাদনের দ্বারা প্রতিষ্ঠানের মুনাফা হয় না, তাকে আমরা আসলে আমাদের বাজারজাতকরণ নীতিমালার প্রেক্ষাপটে আমরা উৎপাদন বলতে পারবো না। আমরা সেই অর্থে বলতে পারবো যে আসলে কতগুলো প্রতিষ্ঠান আসলে উৎপাদন করে যাচ্ছে আসলে লাভের জন্য না, তাদেরকে আমরা আসলে অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রম বিভাগ। দেখো, শ্রম বিভাগ হচ্ছে এমন একটি বিষয়, শ্রমটা কি সেটা প্রথমে তোমাদেরকে দেখতে হবে। শ্রম হচ্ছে এমন কোনো কাজ যে কাজের দ্বারা কোনো অর্থনৈতিক বিষয় জড়িত থাকবে, সেখানে আয় এর ব্যাপারটা জড়িত থাকবে, উপার্জনের বিষয়টি জড়িত থাকবে, ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট সকলেরই একটা প্রচেষ্টা থাকবে, শারীরিক প্রচেষ্টা থাকতে পারে, মানসিক প্রচেষ্টা। এই বিষয়গুলো আসলে মানসিক যেটা হতে পারে, সে অনেকেই আছেন তারা হয়তো পরিশ্রম সেই অর্থে কায়িক পরিশ্রম করেন না, অর্থাৎ শ্রমিকের মতো নয়, কিন্তু তারা পরিশ্রম করেন। যেমন ধরো, যারা অফিস বা প্রতিষ্ঠান কারখানায় কাজ করেন, মূলত কাজের মধ্যে বিশেষ করে যে মানসিক যে পরিশ্রম, যেমন ধরা যাক একটি প্রতিষ্ঠান, গার্মেন্টসের ক্ষেত্রে যদি গার্মেন্টস কর্মী বলা যায়, যে অনেক ক্ষেত্রে বলা যায় যে সে কায়িক পরিশ্রম করে, তার একটা মনোনিবেশ করতে হয়, হাতের কাজ, পায়ের কাজ, মেশিন চালাতে হয়, অনেক পরিশ্রম। কিন্তু অন্যদিকে হয়তো একজন অ্যাকাউন্টস অফিসারের সেইরকম পরিশ্রম হয় না, কিন্তু তাকে একটা মানসিকভাবে একটা পরিশ্রম করতে হয়, অর্থাৎ মেধার একটা বিষয় জড়িত থাকে, এবং সেইখানে প্রতিষ্ঠানের নিশ্চয়ই সেখানে উপকৃত হবে এমন বিষয়টা থাকবে। প্রিয় শিক্ষার্থী,
তাহলে তোমরা বুঝতে পারছো যে আসলে শ্রম জিনিসটা আমরা বুঝতে পারলাম। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা শ্রমের একটা ইংরেজি সংজ্ঞা বিখ্যাত লেখক, বিশেষ করে যেহেতু এটা অর্থনীতির সাথে খুবই জড়িত, সেই দৃষ্টিকোণ থেকে অর্থনীতিতে খুব ভালো অবদান রেখেছেন এমন একজন অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। তার একটি সংজ্ঞা আমি তোমাদেরকে শোনাচ্ছি। সংজ্ঞাতে বলা হয়েছে, এনি exertion of mind or body undergone party of only with a view to some goods other than pleasure derived directly from the work is called labor. মানসিক অর্থ, এটার অর্থটা হচ্ছে মানসিক অথবা শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো ধরনের উপকার সরাসরি পাওয়ার নিমিত্তে ব্যবহার করা হয় তাকে শ্রম বলা হয়। তোমাদের কাছে হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু তোমরা কয়েকবার পড়লে জিনিসটা সহজ হয়ে যাবে। আসলে শ্রমের ব্যাপারটা আসলে আনন্দের হয় না, কিন্তু এই লেখকের সাথে আমি একটু দ্বিমত করি। এখন অনেক প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত, আধুনিক যে প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের জন্য বা সেখানে কর্মরত যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের আনন্দের জন্য অনেক চিন্তা ভাবনা করেন। এমন একটি প্রতিষ্ঠান গুগল, যেখানে ইচ্ছা করলে কর্মীরা অফিস চলাকালীন সময় বা কাজের সময় ইচ্ছা করলে তারা গান গাইতে পারে বা খেলাধুলা করতে পারে, এক্সারসাইজ করতে পারে, কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি। হয়তো এই সংজ্ঞার প্রেক্ষাপট অনেক আগের ছিল বলেই লেখক এইভাবে তোমাদেরকে সংজ্ঞাটি দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে তুমি কিভাবে তোমার এই উপলব্ধি শ্রম সম্পর্কে, কাজ সম্পর্কে, তোমার লেখাপড়া, তোমার যে বিষয়, সেটা তুমি তোমার খাতায় উপস্থাপন করবে যে শ্রম সম্পর্কে তোমার ধারণাটা কি। শিক্ষক বুঝে নেবেন তোমার এই পড়ালেখার গভীরতা কতটুকু। নিশ্চয়ই তুমি ভালো লিখলে এরকম তুলনা করে, ব্যাখ্যা করে, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে তুমি যদি বুঝাতে পারো, নিশ্চয়ই ভালো নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শ্রম বিভাগ কি এই সম্পর্কে আলোচনা করব। দেখো, খুব মজার একটি প্রশ্ন, শ্রম বিভাগ। আমরা আসলে শ্রম তো বুঝতে পারলাম যে কোনো শ্রম করা, নিশ্চয়ই সেখানে উপকৃত হতে হবে, অর্থাৎ মুনাফা জড়িত থাকবে, আয় জড়িত থাকবে, উপার্জন জড়িত থাকবে। আর শ্রম বিভাগটা হচ্ছে এমন একটা জিনিস, সেখানে যেহেতু প্রতিটা লোক সব কাজে দক্ষ নয়, প্রতিটা কাজেই দক্ষ নয়, কি কাজের কোনো একটি অংশ বেশ দক্ষ, সেই কাজটাই যখন তাকে দেওয়া হয় সেটাই হচ্ছে শ্রমের একটা অংশ। যখন সে দক্ষ হয়ে ওঠে তখন সেই কাজকেই শ্রম বিভাগ বলা হয়। যেমন একটি উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে শ্রম বিভাগ। সেটি হচ্ছে, আমরা যখন পোশাক তৈরি প্রতিষ্ঠানের বিষয়টি লক্ষ্য করি, সেখানে যারা কর্মচারী আছেন, শ্রমিক আছেন পোশাক তৈরির উৎপাদনের কাজে, একজন শ্রমিক সব ধরনের কাজ করে না। কোনো শ্রমিক একটা পোশাকের হয়তো একটা অংশ, অর্থাৎ যদি শার্টের কথা বলি, কোনো শ্রমিক কলারটা ভালো করতে পারে, সেই জন্য তাকে কলারের কাজটা দেওয়া হয়। কোনো শ্রমিক হয়তো হাতার কাজটা ভালো করে, তাকে হাতার কাজটা দেওয়া হয়। কোনো শ্রমিক বডির কাজটা ভালো করে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা পোশাক তৈরি প্রতিষ্ঠানে আমরা শ্রম বিভাগের প্রকৃত নিদর্শন খুঁজে পাই। সংজ্ঞা দিতে গিয়ে আমরা অ্যাডাম স্মিথের একটা সংজ্ঞা দিতে পারি। অর্থাৎ অ্যাডাম স্মিথের মতে শ্রম বিভাগের বাজারের পরিধি দ্বারা, শ্রম বিভাগ হচ্ছে এমন একটি বিষয় যেখানে ওয়াটসন বলেছেন, আসলে অ্যাডাম স্মিথের একটা প্রেক্ষাপটে
একটা বিখ্যাত লেখক পাটসন বলেছেন যে প্রোডাকশন বাই ডিভিশন অফ লেবার, অর্থাৎ প্রোডাকশন হচ্ছে একটা বিভাগ, শ্রমের একটি বিভাগ, কনসিস্ট ইন স্প্লিটিং আপ দ্য productive process into its components parts। তো খুব সুন্দর একটা ইংরেজি সংজ্ঞা। অর্থাৎ প্রোডাকশন হচ্ছে এমন একটা বিষয়, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন অংশকে ভাগ করে দেওয়াই হচ্ছে শ্রম বিভাগ। আসলে একটি পুরো কাজকে যখন তাদের শ্রমিকদের দক্ষতা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়, তাকেই শ্রম বিভাগ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রম বিভাগটা আসলে একটা টোটাল, যে বিশেষ করে যেখানে শ্রমের দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদক বা বিপণনকারী যখন কাজের দক্ষতা বৃদ্ধির জন্য যে কাজ করে, তাকে বিশেষ বিশেষ কাজে নিয়োজিত করে, তাকেই আসলে শ্রম বিভাগ বলা হয়। একটা শ্রমিক একটা অংশ যখন সম্পূর্ণ হয় তার দ্বারা, এবং পুরো যখন অন্যান্য শ্রমিকের কাজকে সমন্বয় করে পুরো কাজটা কমপ্লিট করা হয়, তখন তাকে শ্রম বিভাগের ভিত্তিতে উৎপাদন বলা হয়ে থাকে। অর্থাৎ তখনই শ্রম বিভাগের বিষয়টা আমরা লক্ষ্য করি। যেমন পোশাক তৈরি কারখানা, যেমন গাড়ি উৎপাদন কারখানা, মোটরসাইকেল উৎপাদন কারখানা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখো, যখন ধান উৎপাদন করবে সেই ক্ষেত্রে কিন্তু আসলে শ্রম বিভাগের প্রয়োজন হয় না। একজন শ্রমিক সে যদি পরিশ্রম করতে পারে, চাষ করতে পারে, বীজ রোপণ করতে পারে, সার দিতে পারে, তখন তাকে শ্রমিক বা শ্রম বলা যায়। কিন্তু সেই শ্রমটাকে শ্রম বিভাগের মানদণ্ডে চিহ্নিত করা হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম শ্রম আর শ্রম বিভাগের বিষয়টা। এখন আমরা শ্রম বিভাগের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেহেতু বুঝতে পারলা যে শ্রম বিভাগটা কি, এখন এর সুবিধাও আছে অসুবিধাও আছে। এটি প্রায় পরীক্ষাতে আসে, তোমরা সেই বিষয়টি লক্ষ্য রাখবে। শ্রম বিভাগের সুবিধার কথা বলতে গেলে যে কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে বোঝানো যেতে পারে, সেগুলি হচ্ছে: 1 নম্বর সুবিধা হচ্ছে শ্রম বিভাগের উৎপাদন বৃদ্ধি পায়। যেহেতু দক্ষতার ভিত্তিতে শ্রমটাকে টোটাল যে কাজ ভাগ করে দেওয়া হয়, সেই জন্য উৎপাদনটা বেড়ে যায়। যে শ্রমিক যে কাজে দক্ষ, তখন সেই কাজে তাকে দেওয়াতে উৎপাদন বাড়ে। দ্বিতীয় সুবিধা হচ্ছে শ্রম বিভাগ আসলে শ্রমিকদের মধ্যেই দেখা যায় যে যে কাজটা ভালো করে তাকে সেই কাজ দেওয়া, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী কাজের বন্টন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজের বন্টন। প্রিয় শিক্ষার্থী, সুবিধা এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। সুবিধা আসলে যোগ্যতা বলতে যেটা বোঝানো হয় তোমরা বুঝতেই পারছো, কারণ এক একজনের কাজ এক এক রকম। বিশেষ করে পোশাক তৈরির শিল্পে বা প্রতিষ্ঠানে, কারখানায়, সেই জন্য প্রতিটি শ্রমিক সব কাজে দক্ষ না হয়ে বিশেষ বিশেষ কাজে দক্ষ হয়ে থাকে। কোনো শ্রমিক হয়তো এমব্রয়ডারিতে খুব ভালো করছে, তাকে এমব্রয়ডারিতে দেওয়া হয়। কোনো শ্রমিক সূক্ষ্ম সেলাইয়ের কাজটা মেশিনের মাধ্যমে করা হবে, তাকে তখন সেলাইয়ের কাজটা দেওয়া হচ্ছে। কোনো শ্রমিক হয়তো ওই যে তোমাকে আগে বললাম একটু আগে যে কলারের কাজটি ভালো করে, ইত্যাদি। এতে করে আরেকটা সুবিধা হয় 3 নম্বর, সেটা হচ্ছে দক্ষতা এবং নৈপুণ্য। আসলে এই দক্ষতা বৃদ্ধি বললেই যথেষ্ট। শ্রম বিভাগের ভিত্তিতে যে কোনো প্রতিষ্ঠান কাজ করালে, শ্রমিকদের দিয়ে যদি কাজ করানো হয়, তাহলে আসলে দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধি মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের উৎপাদনটা বেড়ে যায়। আসলে দক্ষতা বাড়ে মানে শ্রমিক যখন একই কাজ বারবার করে, তখন ওই কাজে সে দক্ষ হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, এরপরে 4 নম্বর পয়েন্ট সুবিধা হচ্ছে কাজের আনন্দ ও সন্তুষ্টি। যেহেতু সে দক্ষ হয়ে ওঠে, যেহেতু প্রতিষ্ঠান উপকৃত হয়, মুনাফা নিশ্চিত করা হয়, এবং প্রতিষ্ঠানের আয়ও বাড়ে, এবং সেই কারণে
প্রতিষ্ঠানের যে মালিক নিশ্চয়ই সেই কর্মীকে মূল্যায়ন করে, অর্থাৎ তার বেতনের বিষয়টি, পারিশ্রমিকের বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করে, এবং এতে করে তার আনন্দ হয় কাজের ক্ষেত্রে। আর তাছাড়া সে যে কাজ করে ভালো লাগে, যে কাজে সে দক্ষ, সেই কাজ পেলেই সে আনন্দ বা তৃপ্তি লাভ করতে পারে। ৫ নম্বর সুবিধা হচ্ছে সময় ও যন্ত্রপাতির প্রকৃত ব্যবহার। আসলে দেখো, শ্রম বিভাগ মানে যখন শ্রমকে ভাগ করা হলো যে দক্ষতা অনুযায়ী, সেই ক্ষেত্রে খুব কম সময়ে বেশি উৎপাদন অনিবার্যভাবে সম্ভব, কারণ একটি প্রতিষ্ঠানে অনেক কাজ থাকে, যেহেতু সবাই সব কাজে দক্ষ নয়, ভাগ ভাগ করে দেওয়ার কারণে একই শ্রমিক একই কাজ বারবার করাতে দক্ষ হয়ে ওঠে, যে কারণে সেই কারণে সময় কম লাগে উৎপাদনের। এবং যে সমস্ত যন্ত্রপাতিগুলো থাকে, সেই যন্ত্রপাতি যেহেতু সে ব্যবহার ভালো জানে ওই কাজের জন্য, সেই যন্ত্রপাতিও সুষ্ঠু ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে যে অপটিমাম যে ব্যবহার, অর্থাৎ যন্ত্রপাতি অকেজো বসে থাকে না, মূলধন এটা এক ধরনের বিনিয়োগ যন্ত্রপাতি, এবং তার ব্যবহারটা খুবই জরুরি। শ্রম বিভাগের ফলে এই যন্ত্রপাতির ব্যবহারগুলো প্রকৃতপক্ষে সুন্দর হয়ে থাকে। তারপরের পয়েন্টটি হচ্ছে প্রশিক্ষণের কম সময় লাগে। আসলে দেখো, শ্রম বিভাগের মানে হচ্ছে যেহেতু একজন শ্রমিক সব কাজ শিখতে হবে, সে জানবে, সব কাজই করা উচিত, কারণ এক একজন শ্রমিকের হয়তো সব কাজে দক্ষ হয়ে না উঠলেও সে সবগুলো কাজই তার শেখা উচিত। ফলে হবে কি, যদি কোনো শ্রমিক কোনো কারণে আসতে না পারে, সেই শ্রমিকের কাজ যেন অন্য একজন শ্রমিক করে দিতে পারে, বিষয়টা সেরকম। আর এই কারণেই আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এবং এই শ্রম বিভাগের কারণে প্রশিক্ষণের সুবিধা হয়ে থাকে। প্রশিক্ষণ কালীন যে সমস্ত কাজগুলো হয়, সেগুলো শ্রমিকদের জন্য খুব, বা যারা এর সাথে জড়িত তাদের জন্য সুবিধাজনক হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে আরেকটি সুবিধা বলা যেতে পারে বৃহদায়তন উৎপাদন সুবিধা। বৃহদায়তন বলতে যখন কোনো প্রতিষ্ঠান অনেক বেশি পরিমাণ উৎপাদন করতে যাবে, তখনই শ্রম বিভাগটা খুবই কাজে লাগে। যেমন একই কথা তোমাদেরকে বলতে হয়, যেমন ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করি, মোবাইল মুঠোফোন তৈরি করে এমন প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু শ্রম বিভাগের মাধ্যমে, অর্থাৎ দক্ষতার ভিত্তিতে শ্রমিকদের কাজে নিয়োগ দেওয়া হয়, এবং সেখানে উৎপাদন বৃদ্ধি পায়। তেমনি পোশাক তৈরির প্রতিষ্ঠানেও সেই ব্যাপক উৎপাদনটা সম্ভব হয় এই শ্রম বিভাগের কারণে। অর্থাৎ এই শ্রম বিভাগের কারণে মাস প্রোডাকশন, অর্থাৎ ব্যাপক উৎপাদন বা বৃহদায়তন উৎপাদন, আসলে বৃহদায়তন উৎপাদনটা না বলে যদি আমি বলি অধিক উৎপাদন, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর পরের আরেকটি সুবিধা, সেটি ৯ নম্বর সুবিধা, কর্মসংস্থান। বিষয়টা হচ্ছে যে কোনো এই শ্রমভিত্তিক, শ্রমঘন প্রতিষ্ঠানে কাজ পাওয়াটা খুব সুবিধা হয়, যেহেতু প্রশিক্ষণের সময় কম লাগে। ২ সপ্তাহ বা ১ মাসের প্রশিক্ষণ নিলেই একটি কাজ পাওয়া যায়, বিশেষ করে পোশাক তৈরির এরকম একটি প্রতিষ্ঠানে। সুতরাং কাজের ব্যাপারটা খুব সহজ হয়ে যায়, যা আমাদের পোশাক তৈরি প্রতিষ্ঠানে আমরা প্রায় লক্ষ্য করি। আমাদের দেশের যারা নারী শ্রমিক আছেন, তারা কিন্তু এই অল্প প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরির প্রতিষ্ঠানে কাজ করতে পারে, অর্থাৎ কর্মসংস্থান খুব দ্রুত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে সুবিধা হচ্ছে শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়। ওই একই কথা, যে যেহেতু উৎপাদন বৃদ্ধি পায়, যেহেতু প্রতিষ্ঠানের যে মালিক তার মুনাফা বা তার লাভের পরিমাণটা বাড়ে, সেই কারণে সত্যিকার অর্থে মজুরিও, ভালো প্রতিষ্ঠানরা মালিকরা সাধারণত কর্মীদের এই বিষয়টি বিবেচনা করেন। যদি মুনাফা হয়ে থাকে, মুনাফার একটি অংশ অল্প হলেও তার বেতনের সাথে দিয়ে তাকে উৎসাহিত করে, অর্থাৎ শ্রমিকের মজুরি বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। এটি আমরা এক ধরনের উৎসাহ বলে থাকি। পরবর্তী যে সুবিধা, এটি আসলে
জীবনমান বৃদ্ধি করে, এটি সত্যিকার অর্থে শ্রম বিভাগের কারণে হয়। জীবনমান বলতে যে সাধারণ শ্রমিকরা যে ধরনের কাজ করে তাতে করে যেহেতু বেতন বা দৈনিক মজুরি বা স্বাস্থ্যগত সুবিধা সেবা এগুলি পাওয়া যায় না, কিন্তু শ্রম বিভাগের কারণে অনেক সময় প্রতিষ্ঠানের কর্ণধার এই শ্রমিকদের জন্য স্বাস্থ্যের বা চিকিৎসার ব্যবস্থা করে থাকে, ভালো খাওয়ার বা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে থাকে, অথবা থাকার আবাসের ব্যবস্থা করে থাকেন। আমরা অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে পোশাকের প্রতিষ্ঠানে এরকম লক্ষ্য করি। সাথে সাথে শেষের যে পয়েন্টটি সুবিধা, সেটি হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে জাতীয় আয় কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান যখন শ্রম বিভাগকে ব্যবহার করে অধিক উৎপাদন, অধিক রপ্তানি বা অধিক বিপণন, এর কারণে আলটিমেটলি সরকারের সুবিধা হয়ে থাকে এবং সরকারের থেকে প্রচুর রাজস্ব বা কর বা ট্যাক্স বা ভ্যাট আদায় করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অসুবিধা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই প্রতিটা কাজের ক্ষেত্রে সুবিধা যেমন থাকে, অসুবিধাও থাকে। আমরা লক্ষ্য করি যে শ্রম বিভাগের ফলে যে অসুবিধাটা প্রথমেই মনে সব ক্ষেত্রে দেখি বা পাওয়া যায়, সেটি হচ্ছে একঘেয়েমি। কারণ শ্রমিক যখন একই কাজ বারবার করে তখন সেই কাজে কিছুটা একঘেয়েমি থাকতে পারে, অর্থাৎ একই কাজ বারবার করলে তার কিছুটা খারাপ লাগতে পারে, যেহেতু কাজের বৈচিত্র্য তেমন থাকে না। অনেক ক্ষেত্রে কাজের দ্বিতীয় যে অসুবিধা, সেটা হচ্ছে কর্মদক্ষতা, অর্থাৎ টোটাল প্রতিষ্ঠানের দক্ষতা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। অর্থাৎ দেখা গেল যে শ্রমিক খুব ভালো কাজ করছে, সেই শ্রমিক যদি কোনো কারণে না আসতে পারে, তার জায়গাটা অন্য শ্রমিক যে অন্য কাজে দক্ষ, সেই কাজটা পূরণ করতে অনেক সময় প্রতিষ্ঠানের সমস্যা হয়ে থাকে। সেটাকেই বলা হচ্ছে কর্মদক্ষতা অনেক সময় কমে যেতে পারে, হ্রাস হতে পারে, উৎপাদন কমে যেতে পারে। তারপরে হচ্ছে দ্বিতীয় যে অসুবিধা, সেটি হচ্ছে শ্রমিকরা সৃজনশীল হতে পারে না, যেহেতু একই কাজ বারবার করে অন্য কাজ সম্পর্কে সে অজ্ঞই থেকে যায়। তারপরে যে অসুবিধা, সেটি হচ্ছে যে দায়িত্বটা আসলে তেমন থাকে না। যে একটা শ্রমিক যদি সব ধরনের কাজ জানতো, সত্যিকার অর্থে সে কিছু দায়িত্ব পালন করতে, অন্য যে শ্রমিক যখন ছুটিতে থাকবে সেই দায়িত্বটা পালন করতে পারত। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে অসুবিধাটা হচ্ছে কর্মহীনতার সম্ভাবনা। আমরা লক্ষ্য করি অনেক প্রতিষ্ঠান অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরা যাক, এই কোভিড-19 কারণে অনেক পোশাক রপ্তানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। ফলে কিছু কিছু শ্রমিকদের ক্ষেত্রে তার ওই নির্দিষ্ট কাজে যে দক্ষ, সেই কাজ পেতে তার অসুবিধা হয়ে থাকে। এটি এক ধরনের সমস্যা বা অসুবিধা বলতে পারি। আরও কয়েকটি অসুবিধার মধ্যে পড়ে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়। শ্রেণী বৈষম্য হচ্ছে যেহেতু শ্রমিক ওই একই কাজ পারে, তাকে একই কাজ করতে হয়, তার উন্নয়ন হয় না। সে আসলে অনেকটা প্রতিষ্ঠানের দাসের মতোই। আসলে তার যে উন্নয়ন, তার যে প্রমোশন, তার যে উচ্চ পদস্থে যাওয়ার যে বিষয়টি, সেটি আর হয় না। অর্থাৎ সে কারণে সে ওই এক ধরনের দারিদ্রতার মধ্যেই তাকে সারা জীবন কাটাতে হয়। আমাদের পোশাক শ্রমিকদের ক্ষেত্রে এটা লক্ষ্য করি। আরও অসুবিধার মধ্যে হচ্ছে নির্ভরশীলতা, অর্থাৎ প্রতিষ্ঠানের দিক থেকে আমরা লক্ষ্য করি এটি একটা অসুবিধা, যে নির্ভরশীল থাকতে হয় শ্রমিকদের উপরে, অর্থাৎ যে দক্ষ তার উপর নির্ভর করতে হয়। অর্থাৎ সেই দক্ষ শ্রমিক যদি না পাওয়া যায়, প্রতিষ্ঠান অনেক সময় বিপদের মধ্যে পড়ে যায়, অর্থাৎ মুনাফাটা সে সর্বোচ্চ পর্যায়ে অর্জন করা যায় না। আরও অসুবিধার মধ্যে পড়ে শ্রম বিভাগ ভিত্তিক, শ্রমঘন বা শ্রম বিভাগ ভিত্তিক যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, আরও যে অসুবিধা, সেটা হচ্ছে মালিক শ্রমিকের বিরোধ আমরা লক্ষ্য করি। যেহেতু মালিক পক্ষ
কিছুতেই মুনাফার অংশ দিতে চায় না বা লাভের অংশ তাদের বেতন বাড়াতে চায় না, সেই ক্ষেত্রে অনেক সময় শ্রমিক এবং মালিক সংঘর্ষ আমরা প্রায়ই টেলিভিশন মিডিয়াতে দেখে থাকি, পত্রিকাতে দেখি যে গার্মেন্টসের শ্রমিকদের সাথে মালিক পক্ষের এক ধরনের বিরোধ চলমান থাকে। এরপরে যে অসুবিধা সেটি হচ্ছে অতি উৎপাদন। যেহেতু শ্রম বিভাগের মাধ্যমে উৎপাদন, সে কারণে উৎপাদন বেশি হয়ে থাকে, কিন্তু সমস্যাটা হয় যে যদি পারফেক্ট বা দক্ষ বাজারজাতকরণ ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে মালিককে বিপদের মধ্যে পড়তে, অর্থাৎ লসের মধ্যে পড়তে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল শ্রম বিভাগের সুবিধা অসুবিধা। আমরা মূলধন কি এটা নিয়ে আলোচনা করব। আমরা জানো যে উৎপাদনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মূলধন। এই মূলধনটা হচ্ছে আসলে মূলধন ছাড়া উৎপাদন যেমন অসম্ভব, তেমন প্রতিষ্ঠানের উন্নয়নও অসম্ভব। মূলধন হচ্ছে সেই বিষয় যা প্রতিষ্ঠানের অন্যতম একটি হাতিয়ার প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে, এবং আসলে মূলধন ব্যবহার করেই প্রতিষ্ঠানকে আয় করতে হয়। মূলধন হচ্ছে সংক্ষেপে একটি সংজ্ঞা দিলে তোমরা বুঝতে পারবে যে সম্পদ আয় সৃষ্টি করতে সাহায্য করে থাকে বা উপার্জনে সহায়তা করতে পারে, তাকেই মূলধন বলা হয়। আমরা একটা ইংরেজি সংজ্ঞার মাধ্যমে বলতে পারি, আর চ্যাপম্যানের মতে ক্যাপিটাল is a wealth which yield an income or aids in the production of an income. অর্থাৎ যে সম্পদ আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে থাকে তাকেই মূলধন। মূলধন হচ্ছে আসলে ক্যাপিটাল মানে টাকা। সেটা হতে পারে তার ব্যক্তিগত অর্জন থেকে সেই টাকাটা সে বিনিয়োগ করতে পারে, ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে নিতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা মূলধনের বিষয়টি মোটামুটি বুঝতে পারলাম। মূলধনটা হচ্ছে আসলে উৎপাদন করতে গেলে, বিপণন করতে গেলে, বাজারজাতকরণ করতে গেলে মূলধন আবশ্যিক, অর্থাৎ টাকা অতি জরুরি। প্রিয় শিক্ষার্থী, মূলধনের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করি। মূলধন হচ্ছে একটি উৎপাদনশীল বিষয়। মূলধন হচ্ছে সঞ্চয়ের একটি ফল, অর্থাৎ সঞ্চয়ের মোট সারা, হয়তো মূলধনটা হচ্ছে কোনো ব্যক্তির সঞ্চয়, তাকে মূলধন বলা যায়, অথবা আমরা আর্থিক প্রতিষ্ঠান থেকেও ধার নিয়েও সেইটাকে মূলধন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর যে বৈশিষ্ট্য, উৎপাদিত উপাদানকেও মূলধন বলতে পারি। অনেক সময় আমরা লক্ষ্য করি যখন কোনো একটি প্রতিষ্ঠান উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্য যখন বিক্রি করে, সেই বিক্রি করে যে মুনাফা হয় সেটা পুনঃ বিনিয়োগ করা হয়, সেটাকেও আমরা আসলে মূলধন বলতে পারি। তার মানে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, সেটা যেহেতু পুনরায় ব্যবহার করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে আমরা যে সমস্ত সামগ্রী পাই, তাই আসলে পুনরায় সেগুলিকে আমরা সৃষ্টি করে, বিক্রি করে, পরিবর্তন করে আমরা আসলে মূলধনে রূপান্তর করতে পারি, অর্থাৎ সেগুলি বিক্রি করে অর্থ আয় করতে পারি, সেটাই আসলে মূলধন হিসেবে পরিণত হয়। মূলধনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদন খরচ। আসলে এটি মূলধন যেহেতু উৎপাদন কাজে সহায়তা করে থাকে, সেজন্য মূলধন আসলে উৎপাদনের খরচের কাজে সহায়তা করে থাকে। মূলধনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর স্থায়িত্ব খুবই কম, অর্থাৎ মূলধন কোনো না কোনো কারণে ব্যয় করা হয়, অর্থাৎ সেই কারণে সে স্থায়ী নয়। যদিও অনেক প্রতিষ্ঠান তার সম্পদকে বাড়াতে পারে, কিন্তু মূলধনকে আসলে তাকে ব্যবহার করতে হয়, সেই কারণে অস্থায়ী বলা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল ইজ টেম্পোরারি। প্রিয় শিক্ষার্থী, মূলধন আসলে সমজাতীয় নয়, আসলে এক এক রকম মূলধন এক এক রকম। কোনো মূলধন হচ্ছে কাঁচামাল, কোনোটা যন্ত্রপাতি, কোনোটা যানবাহন, এগুলি প্রতিটা জিনিসকেই আসলে এক এক ধরনের মূলধন বলা হয়। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। মূলধনের আসলে একটি গতিশীল বিষয়।
আহ, এই গতিময়তার কারণে আমরা আসলে এই উৎপাদনটা বৃদ্ধি পায় এবং সাথে সাথে প্রতিষ্ঠানের যে মালিক তার আয়ও বৃদ্ধি পায় এবং সেই আয় বৃদ্ধি পেলেই সে আরেকটা প্রতিষ্ঠান গতিশীলতার মাধ্যমে নির্মাণ করতে পারে। মূলধনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আসলে একটি ব্যয় করা মানেই হচ্ছে আয় করা, তার মানে এটি অন্যতম আয়ের একটি উৎস। আমার প্রিয় শিক্ষার্থী, আর শেষের বৈশিষ্ট্য হচ্ছে এটি কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো সবাই কিন্তু মূলধন ব্যবহার করতে পারে না। যারা খুব দক্ষ, যারা খুব উদ্ভাবনী শক্তি সম্পন্ন, যারা উদ্যোগী, যারা এন্টারপ্রেনার, তারা আসলে মূলধনের ব্যবহার করতে পারে এবং তাদের কাজের সাথে সম্পৃক্ত থাকে মূলধন। ধন্যবাদ। এই ছিল আজকের আলোচনার বিষয় প্রিয় শিক্ষার্থী।